শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বাংলাদেশকে আরও 18 লাখ ডোজ ফাইজারের করোনা ভ্যাকসিন দিল যুক্তরাষ্ট্র। 2021 সালের শেষ নাগাদ টার্গেট জনসংখ্যার 40% টিকার আওতায় আনার আশাবাদ। সুনামগঞ্জ থেকে হাওড়ের উপর দিয়ে উড়াল সড়ক যাবে নেত্রকোনা। পরিবর্তন আসবে দুই জেলার যোগাযোগ, সামাজিক ও অর্থনৈতিক অবস্থায়। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতির দাবিতে সিলেটের জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি। অনুমতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। করোনায় সারা দেশে আরও 3 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 312। সিলেটে অগ্নিকাণ্ডে একই বাড়িতে 3 ঘর পুড়ে ছাই। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের ধারণা ফায়ার সার্ভিসের। সিলেটে বিভিন্ন ধর্মীয় ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসীর দান, প্রশংসা কুড়াচ্ছেন এলাকার মানুষের। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও 18 লাখ ডোজ করোনা প্রতিরোধী ভ্যাকসিন দিয়েছে। বুধবার বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ এই চালানসহ এখন পর্যন্ত বাংলাদেশকে মোট 1,68,00,000 ডোজ কোভিড-19 টিকা দিয়েছে। নতুন এই চালান পাওয়ার ফলে বাংলাদেশ সরকার 12 বছর বা তার বেশি বয়সী যুবকদের কোভিড-19 টিকা দেওয়া অব্যাহত রাখতে পারবে। এছাড়া 2021 সালের শেষ নাগাদ টিকা গ্রহণের যোগ্য জনসংখ্যার 40%কে টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল তা অর্জন করতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। 2022 সালের মধ্যে বিশ্বজুড়ে বিনামূল্যে 100 কোটি ডোজ ফাইজার ভ্যাকসিন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই বাংলাদেশকে এই টিকা দিয়েছে দেশটি। এছাড়া জাতীয় কোভিড-19 টিকাদান কার্যক্রম ত্বরান্বিত করতে এবং মহামারী মোকাবেলায় সরকারের প্রচেষ্টাকে জোরদার করতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে সহায়তা করছে। নিরাপদ ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট 6,800 জনকে প্রশিক্ষণও দিয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 18টি কোল্ড চেইন ফ্রিজার ট্রাকও দান করেছে এবং সারা দেশে কোভিড-19 ভ্যাকসিন সঠিকভাবে সংরক্ষণ ও পরিবহনের জন্য সহায়তা করেছে। টিকাদান এবং টিকা কার্যক্রমের সহায়তা ছাড়াও মার্কিন সরকার কোভিড সংক্রান্ত কার্যক্রমে নগদ $121 মিলিয়ন বেশি অর্থ দান করেছে বাংলাদেশকে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী জাতিসংঘের টিকা সহায়তা কর্মসূচি কোভ্যাক্স এ $400 কোটি দান করেছে, যার মধ্যে রয়েছে আলট্রা কোল্ড চেইন স্টোরেজ, পরিবহন এবং কোভিড-19 ভ্যাকসিনের নিরাপদভাবে হ্যান্ডেলিংয়ের সহায়তা। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড ভ্যাকসিন সমানভাবে বিতরণের সহায়তাকারী সবচেয়ে বড় দাতা হয়ে উঠেছে। হাওড়ের বুক চিরে তৈরি হবে সড়ক। হাওড়ের ঢেউয়ের উপর দিয়ে চলবে গাড়ি। পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর হাওড় বেষ্টিত সুনামগঞ্জবাসীকে এমন স্বপ্ন দেখিয়েছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এবার সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। সুনামগঞ্জের সাথে নেত্রকোনার যোগাযোগ ব্যবস্থায় যোগ হতে যাচ্ছে নতুন মাত্রা। হাওড়ের মধ্য দিয়ে যাবে উড়াল সড়ক। 11 কিলোমিটারের এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক বদলে দেবে সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওড় অঞ্চলের যোগাযোগ, পর্যটন ও অর্থনৈতিক অবস্থা। 3,490 কোটি টাকা ব্যয়ে হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক এই প্রকল্পটি মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় পাশ হয়েছে। সূত্র জানায়, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা পাশাপাশি হলেও স্বাধীনতার 50 বছরেও দুই জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়নি। ফলে সড়ক পথে সিলেট থেকে ভৈরব হয়ে যেতে হয় নেত্রকোনা ও ময়মনসিংহে। পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর নেত্রকোনার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের প্রতিশ্রুতি দেন এম এ মান্নান। হাওরের ভেতর দিয়ে উড়াল
সড়ক নির্মাণের স্বপ্ন দেখান তিনি। স্থানীয়রা বলছেন, উড়াল সড়কটি হলে শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, কৃষিপ্রধান দুই জেলার অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়বে। কৃষক ও খামারিরা তাদের উৎপাদিত মৎস্য ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাবেন। ওরাল সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই জেলার হাওর পাড়ের 5টি উপজেলার মানুষ অর্থনৈতিক সুফল পাবে। বদলে যাবে এখানকার সামাজিক অর্থনৈতিক পরিবেশ। এই 5 উপজেলার মধ্যে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশম্ভরপুর ও জামালগঞ্জ এবং নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ওরাল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় 97.86 কিলোমিটার অল সিজন উপজেলা সড়ক এবং 20.27 কিলোমিটার ইউনিয়ন সড়ক উন্নয়ন করা হবে। 16.53 কিলোমিটার সাবমার্সিবল উপজেলা সড়ক, 22.86 কিলোমিটার সাবমার্সিবল ইউনিয়ন ও গ্রাম সড়ক, 10.81 কিলোমিটার উড়াল সড়ক উন্নয়ন এবং 57টি ব্রিজ ও 118টি কালভার্ট নির্মাণ করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, 2026 সালের মধ্যে প্রস্তাবিত উড়াল সড়কে যান চলাচল সম্ভব হবে। প্রতি বছর বর্ষাকালে বিপুল পরিমাণ কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়ায় হাওর এলাকাগুলো বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে রক্ষা পাবে। প্রকল্প পরিকল্পনায় জানা গেছে, পর্যটকদের বিস্তীর্ণ হাওরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতে ওরাল সড়কের দুই পাশে অন্তত 6 থেকে 7টি দ্বিতল টাওয়ারও নির্মাণ করা হবে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা পাশাপাশি হলেও সড়কপথে পরস্পর যোগাযোগবিহীন অবস্থায় রয়েছে। এ দুই জেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে প্রকল্পটি নেওয়া হয়েছে। উড়াল সড়ক এ দুই জেলার সংযোগ স্থাপন করবে। এতে দুই জেলার মানুষের জীবনমানও উন্নত হবে। পরিকল্পনা মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে শুরুতেই প্রশ্ন ছিল, সড়ক ও সেতু বিভাগ আপত্তিও দিয়েছিল। অবশেষে এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করবে বলে সিদ্ধান্ত হয়। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি প্রদান, মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিএনপি। বুধবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে পৃথক স্মারকলিপি প্রদান করেন জেলা ও মহানগর শাখার নেতারা। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। দুপুর 12টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর বিএনপির নেতারা। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কির নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছুক্ষণ মানববন্ধন করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কোয়েসলুদি, এমদাদ হোসেন চৌধুরী, আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মঈনউদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা। আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে আসছি। আজকে আমরা স্মারকলিপি প্রদান করা হলো সরকার প্রধানকে জেলা প্রশাসকের মাধ্যমে। মূল দাবি হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে ফেরা। এদিকে মহানগর বিএনপির পর জেলা প্রশাসক বরাবর একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন সিলেট জেলা বিএনপি নেতারা। সাবেক সভাপতি আবুল কাহের শামীমের নেতৃত্বে সংগঠনের নেতারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলছেন সুচিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া প্রয়োজন, কিন্তু সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে অমানবিক আচরণ করছে। সাজানো মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। বন্দি অবস্থায় তার শরীরে নানা রকম অসুখ বাসা বেঁধেছে। খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার অনুমতিও তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনেরও হুমকি দেন বিএনপি নেতারা। আমরা চাই যে মানবিক কারণে হলেও বেগম জিয়াকে মুক্তি দেওয়া হবে, কিন্তু এই মানবিক কারণটা তারা বিবেচনা আনছে না। অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আন্দোলন তার মধ্য দিয়েই বেগম জিয়াকে মুক্ত করতে হবে। জেলা বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি আশিক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, AKM তারেক কালাম, আবুল কাশেম সহ বেশ কয়েকজন নেতা।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গেল ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ ও ৩ জন নারী। তাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৯৬১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩১২ জন। এ নিয়ে দেশে শনাক্তকৃত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫,৭৪,৯৪৮ জনে। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১.৪৯%। ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ২০,৭৭০টি নমুনা সংগ্রহ ও ২১,০০২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ায় ১,৭,৮৩,৯৮১-তে। মোট নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ১৪.৬১%। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭,৯৬১ জনের। তাদের মধ্যে পুরুষ ১৭,৮৯৬ জন ও নারী ১০,০৬৫ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত ৩ জনের সবাই ষাটোর্ধ্ব। তাদের বাড়ি চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা বিভাগে। গত ২৪ ঘন্টায় আরও ৩৩৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫,৩৯,১৯৩ জনে। সুস্থতার হার ৯৭.৭২%। দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। গত ৩১ আগস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬,২৩০ জন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর তা ২৭,০০০ ছাড়িয়ে যায়। সিলেট শহরতলির টুকের বাজারে অগ্নিকাণ্ডে একই বাড়ির ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার বেলা ১:৩০টার দিকে পীরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক দুলাল মিয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই বাড়ির ৩টি ঘর পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আগুন আশপাশ ঘরগুলোতেও ছড়িয়ে পড়ত। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতো। আমরা একটা ৩৭ মিনিটের সময় আমরা সংবাদ পাই, দ্রুত গতিতে আমরা আগুনে অ্যাটেন্ড করি। একে একে সাহায্য চাওয়ার ফলে আমরা তিনটা ফায়ার স্টেশন থেকে আমরা মোট ৬টি ইউনিটে এখানে আমরা অগ্নিকাণ্ডে অংশগ্রহণ করি এবং দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আশেপাশে যে সমস্ত বাড়িঘর ছিল ওটা রক্ষা পেয়েছে। ৩টি বাড়ি অলরেডি ভস্মীভূত হয়েছে এবং সামনে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রক্ষা পেয়েছে। সিলেটের বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এক যুক্তরাজ্য প্রবাসী। শফিউল আলম নামের ওই প্রবাসীর দান অনুদান আর সহযোগিতায় এগিয়ে যাচ্ছে অনেক ইসলামী প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডোনেশন অল দ্য পিপলস নামে একটি গ্রুপ খুলে তিনি এই সহযোগিতা করছেন। শফিউল আলমের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফেনগ্রামে। ফেসবুক গ্রুপের মাধ্যমে ফান্ড রাইজ করে তিনি ইতোমধ্যে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সহযোগিতা করছেন। কোথাও তৈরি করে দিচ্ছেন ভবন, আবার কোথাও দিচ্ছেন শিক্ষা সামগ্রী। ঘাগুয়া মোহাম্মদিয়া মাদ্রাসার নির্মাণ কাজে সহযোগিতা করেছেন শফিউল আলম। মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীদের দিয়েছেন শিক্ষা সামগ্রীও। গোলাপগঞ্জ নুরানীয় মাদ্রাসার শিক্ষার্থীরাও শিক্ষা সামগ্রী পেয়েছেন তার বদান্যতায়। এছাড়া গোলাপগঞ্জের বাঘা মসজিদ নির্মাণ কাজেও আর্থিক সহযোগিতা পাঠান শফিউল আলম। এছাড়াও সিলেটের গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তিনি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বলে উপভোগকারীরা জানিয়েছেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।